আমি পৃথিবী ধরিত্রীর বলবীর চিরোন্নত মানুষের। কফিনবন্দি হয়ে ফিরলেন আপোষহীন বিপ্লবী। মরদেহ হৃদরোগের হিমঘরে, কাল বাদ জোহর জানাজা। কবি নজরুলের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন হাদি। আগামীকালকে জানাজার নামাজের পরে তাকে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে শায়িত করা হবে। শাহবাগে আধিপত্যবাদ বিরোধী সমাবেশে ছাত্র জনতার ঢল। খুনিদের বিচার ও দুই উপদেষ্টার পদত্যাগ দাবি। লক্ষ বছরে একটা হাদি জন্মগ্রহণ করে। হাদি ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেব না। যারাই পার্শ্ববর্তী দেশে গোলামি করবে আমরা তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করব। আর একজন জুলাই যোদ্ধাকে আমরা হত্যা হতে দেব না। যাদের রক্তের বিনিময়ে তার উপদেষ্টা হয়েছে তারা ব্যর্থতার পরিচয় দেয় যে তারা এটা পারবে না, তাহলে তার পদত্যাগ করুক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। অন্যান্য শীর্ষ সংবাদ। ভাঙচুর ও পুড়িয়ে দেয়া প্রথম আলো, ডেইলি স্টার অফিস থেকে আলামত সংগ্রহ, দুই সম্পাদককে ফোনে প্রধান উপদেষ্টার সমবেদনা, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান। 300 ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন নেতাদের। হাদির মৃত্যুকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ। আগের চেয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালো মেডিকেল বোর্ড। আইসিইউতে চলছে চিকিৎসা। সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা। এবং অতীত ঘাঁটাঘাঁটি না করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমিরের। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ভারতকে ফেরত দিতে হবে সাজাপ্রাপ্ত আসামিদের। সিঙ্গাপুর থেকে কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন আপোষহীন বিপ্লবী শরীফ ওসমান হাদি। সন্ধ্যায় ঢাকা বিমানবন্দর থেকে লাশ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। শনিবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। পরে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন শরীফ ওসমান হাদি। শুক্রবার দুপুর 2:51 সিঙ্গাপুর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দেশের উদ্দেশ্যে রওনা করে। সন্ধ্যা 5:48 হাদির মরদেহ বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে মরদেহ অবতরণের সময় সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিএনপি, জামায়াত, এনসিপি সহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন সহযোদ্ধারা। পরে বিমানবন্দর থেকে হাদির মরদেহ কড়া নিরাপত্তায় বের করা হয়। বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের উদ্দেশ্যে। সন্ধ্যা 6:15 মরদেহ বহনকারী গাড়ি হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছায়। পরে মরদেহ রাখা হয় হিমঘরে। পুরো হাসপাতাল ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সংসদ ভবনের পাশে মানিক মে এভিনিউতে পরে সংবাদ সম্মেলনে হাদির চিকিৎসক আব্দুল আহাদ জানান, শনিবার দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জানাজা। এরপর হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। পরিবারের সিদ্ধান্তে হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে। আগামীকালকে জানাজার নামাজের পরে তাকে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে শায়িত করা হবে এবং তখন আবার তাকে সেন্ট্রাল মসজিদের সামনে হয়তোবা আরেকটা জানাজার নামাজের আয়োজন করা হতে পারে। গত 12 ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে হাদিকে গুলি করে শুটার ফয়সাল। এরপর ঢাকা মেডিকেল হয়ে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় হাদিকে। উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরেও। সেখানে বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান ওসমান হাদি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে উত্তাল দেশ। শাহবাগ ব্লকেড করে সকাল থেকে রাত পর্যন্ত অবস্থান করেন সহযোদ্ধা ও ছাত্র জনতা। আন্দোলনকারীদের দাবি, আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে হাদির হত্যাকারী সহ জুলাই হত্যায় দায়ী সব আসামিকে। শত্রুর সাথে গলাগলি, মৃত্যুর সাথে পান্তা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি পৃথিবী ধরিত্রীর। শরীফ ওসমান হাদি 1 জুলাই যোদ্ধা থেকে হয়ে উঠেছেন সার্বভৌম বাংলাদেশের প্রতিচ্ছবি, যার কণ্ঠে বারবার উচ্চারিত হয়েছে ভারতের আগ্রাসন থেকে মুক্তির বুলি।
সেই সার্বভৌম দেশের স্বপ্ন পূরণের মাঝপথেই বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমান 7 দিন আগে মাথায় গুলিবিদ্ধ হাদি। এরপর থেকেই একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে দেশে, সেই সঙ্গে ক্ষোভে ফুঁসে উঠেছেন সহযোদ্ধারা। ওসমান হাদির মৃত্যুর খবরের পর থেকে রাজধানীর শাহবাগ ব্লকেট করে অবস্থান করছেন ছাত্র জনতা। হাদির হত্যাকারীকে আইনের আওতায় আনা সহ জড়িত সবার বিচার নিশ্চিতের দাবি জানান তারা। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা স্বীকার করে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। বিচারের আওতায় না যতক্ষণ পর্যন্ত আনতে পারবে ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে আর হাদি তৈরি হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে আছেন, তাদের নেতৃত্বে যে সংস্কার হওয়ার কথা ছিল সেটা করা হয় নাই। কিভাবে বাহির হলো এর জবাব আপনার আসিফ নজরুলকে দিতে হবে, এবং এই শুধু জবাব দিলে হবে না, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দেশের পলাতক খুনিদের আশ্রয় দিয়ে ভারত সার্বভৌম বাংলাদেশের বিরোধিতা করছে দাবি করে আন্দোলনকারীরা অবিলম্বে হাদির খুনি সহ সব পলাতক আসামিকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। কেউ কেউ ডাক দেন ভারতীয় পণ্য বর্জনের। বাংলাদেশের সকল জনগণকে বলতে চাই, ভারতীয় পণ্য বর্জন করুন। যারা খুনি আছে তাদেরকে ইন্ডিয়া থেকে ব্যাক না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান দূতাবাস বন্ধ রাখতে হবে। যারাই পার্শ্ববর্তী দেশের গোলামি করবে আমরা তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করবো। এদিকে জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিস, জুলাই মঞ্চ, সম্মিলিত প্রতিরোধ কমিটি সহ বেশ কটি সংগঠন। এরপর মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। এ সময় হাদির উপর হামলার ঘটনায় মূল জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। অতি দ্রুত আমরা যত তাড়াতাড়ি সম্ভব সর্বোচ্চ দ্রুত আমরা এই অপরাধীর শাস্তি আমরা সাথে পেতে চাই। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াই সংগ্রাম করে যাচ্ছে, তাদের জন্য বিশেষভাবে নিরাপত্তা প্রয়োজন। বৃহস্পতিবার রাত 9:45টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শনিবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে অকুতোভয় এই বিপ্লবীর নামাজে জানাজা হবে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাচ্ছে তার কাছে। সামদানি, রাত গভীর হলেও যত রাত বাড়ছে ততই শাহবাগে অবস্থান কর্মসূচি আরও জোরালো করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ বিভিন্ন যে দাবি দাওয়াগুলো রয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের মতো যে দাবিগুলো নিয়ে শুক্রবার দুপুর থেকেই আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান করছিলেন এবং তাদের সেই অবস্থান কর্মসূচিটি রাত বৃদ্ধি পেলেও তাদের সেই অবস্থান থেকে তারা সরে আসছেন না এবং এখান থেকে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি দাওয়াগুলোকে প্রকাশ করছেন এবং তারা বারবার হুঁশিয়ারি দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে না আসা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান কর্মসূচি এবং তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভটি তারা প্রদর্শন করে যাবেন। একই সঙ্গে আজ শুক্রবার সন্ধ্যায় শরীফ ওসমান হাদির মরদেহটি যখন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, বাংলাদেশে আসার পর শহীদ শরীফ ওসমান হাদির সেই মরদেহের প্রতি কিন্তু শ্রদ্ধা জানিয়েছে অনেকগুলো রাজনৈতিক দল এবং বিশিষ্ট জনেরা। একই সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল বেলা 2:30টার দিকে শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং সেখানে কোনো প্রকার ড্রোন ওড়ানো এবং ভারী বস্তু বহন করা থেকে সরকারের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ। ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধদের একাংশ। দুটি অফিস থেকে আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এই দুই পত্রিকার সম্পাদককে ফোন করে সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। হাদির মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে ক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন স্থানে। বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধদের একাংশ। প্রথম আলোর অগ্নিকাণ্ডের পর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়েও আগুন দেয়া হয়। আগুনের লেলিহান শিখায় পড়ে যায় দুটি গণমাধ্যম কার্যালয়ের বড় অংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী। রাতভর চেষ্টা চালিয়ে শেষ রাতে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রাত পেরিয়ে সকালে আলো ফুটলেও ভবন দুটিতে থেমে থেমে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। প্রায় 10 ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপন হলে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়কে ক্রাইম সিন ঘোষণা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
এছাড়াও রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনা ঘটে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটেও চালানো হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। রাজধানীর বাইরে রাজশাহী ও চট্টগ্রাম সহ দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এদিকে আজ দুপুরে এক ফেসবুক পোস্টের মাধ্যমে গণমাধ্যমের ওপর হামলা ও সারা দেশে সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পূর্ণ ন্যায় বিচারের আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে গতরাতের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অস্থিতিশীলতা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। হাদি হত্যার বিচারের দাবি জানিয়েছে বিএনপি। প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগের নিন্দা জানিয়েছে দলটি। গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন অনিশ্চিত করার জন্য এসব ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ডকে ফ্যাসিবাদের নতুন সংস্করণ বলেও মন্তব্য করেন তিনি। অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে গতকাল মাঝরাতে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক স্টার সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে, যে ঘটনা প্রমাণ করে পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্যাৎ করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। সরকারের নাকের ডগাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেছেন দলটির নেতারা। এদিকে ওসমান হাদির মৃত্যুকে একটি পক্ষ রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষ লন্ডনে দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পক্ষ থেকে জানানো হয় ইতিমধ্যে ট্রাভেল পাস হাতে পেয়েছেন তিনি। তারেক রহমানের আগমন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে বিএনপি। শুক্রবার বিকেলে কুড়িল বিশ্ব রোড অংশের 300 ফিটের ভেন্যু পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এর আগে বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, তারেক রহমানের নিরাপত্তা ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমন্বয় করছে দল। তার আগমনকে কেন্দ্র করে যাতে নিরাপত্তাজনিত এবং প্রোটোকলজনিত কোনো বাধাবিঘ্ন না হয়, সেই জন্য আমরা তার অবতরণের স্থান থেকে শুরু করে এবার কেয়ার যাওয়ার পথে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার পথে এবং সমস্ত স্থানে যাতে জনসমাগমটা নিরাপদ হয়, নিশ্চিদ্র হয়, সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমরা সমস্ত জায়গাগুলো আগে থেকেই পরিদর্শন করছি। তিনি আরো বলেন, গণতন্ত্র ব্যাহত করতে সম্প্রতি সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করে পতিত ফ্যাসিস্ট সরকার অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দিতে চাচ্ছে। দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন পিছানোর বা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসেবে এটা সংগঠিত হয়েছে, পরিকল্পনা নিচ্ছে, তার পিছনে একটি সুগভীর চক্রান্ত আছে। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। আমরা এই স্বপ্ন দেখছি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল বলে জানিয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকেলে এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি কথা জানান। ওনার শারীরিক অবস্থা যে কোনো গত 1 মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে, এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন, অর্থাৎ প্রসিডিউরটা সুন্দরভাবে করা হয়েছে এবং উনি এখন ওনার সিসিইউতে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ওখানে উনি আইসিইউর যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সম্বলিত কেবিনে উনি চিকিৎসাধীন আছেন। স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর সবজির বাজারে।
সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে বেশিরভাগ সবজির দাম। শুক্রবার ছুটির দিন রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহ ব্যবধানে 10 থেকে 20 টাকা কমে অধিকাংশ সবজির দাম নেমেছে 50 থেকে 60 টাকার ঘরে। সবচেয়ে বেশি কমেছে কাঁচা মরিচের দাম কমেছে নতুন আলুরও। মরিচের দাম কমার কারণ হলো বেশি মরিচ আমদানি হয়েছে। বেগুন ছিল 80 টাকা, আজকে 60 টাকা কেজি বিক্রি করতে পারছে। শালগম 40-50 ছিল, এখন 30 টাকা কেজি। সিম কিনছি 30 টাকা করে, ফুলকপি 30 টাকা 25 টাকা পিস। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বাজারে মোটামুটি একটু কম আছে। সরবরাহ বাড়ায় 110 টাকা কেজি দরে নতুন পেঁয়াজ সপ্তাহ ব্যবধানে নেমেছে 90 টাকায়। এই সপ্তাহে নতুন বেচতে আছে 90 টাকা কেজি, মানে 30 টাকায় কমছে সপ্তাহ। শুকনাটা ছিল 150 টাকা 60 টাকা, নতুন পেঁয়াজ আর পরিপ্রেক্ষিতে কিছুটা কমছে। মুরগির বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়, দেশের কেজি পড়ছে 570 থেকে 580 টাকা। আমরা চাই এই দাম থাকলে সাধারণ পাবলিক যারা দিন মজুর তারা কেনাকাটা করে খাইতে পারবে। স্থিতিশীল মুদিখানায় 2 সপ্তাহ ধরে চড়া খোলা পোলাও চালের দর প্রতি কেজি বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ছায়ানটের পর এবার উদীচীর কার্যালয়ে ঘটল আগুন দেওয়ার ঘটনা। সন্ধ্যা 7টার দিকে কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। পরে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড লটারি কর্মসূচি স্থগিত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার এক্সে এক পোস্টে একথা জানান হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।